এই যে নদীর ধারে দাঁড়িয়ে আছি, এই নদীর নাম টুমুনি। এখান থেকে কিছু দূর গেলে হেঁটেই যাওয়া যাবে, হেঁটেও যাওয়া যায়, সাইকেলেও যাওয়া যায়। একটা লেক আছে, তার নাম কালীসায়র। এখান থেকে সেই কালীসায়রের পেছনে এখানকার একটা প্রসিদ্ধ কালী মন্দির আছে, তার নাম মুক্তকেশী। সেই কালীকে মুক্তকেশী ডাকা হয় সেখানে। আর এই গ্রামটা যেখানে দাঁড়িয়ে আছি, সেই মফস্বলের গ্রামের নাম বালিঝুরি। অদ্ভুত একটা সংস্কৃতি এই বালিঝুরির প্রতিটি কণায় যেন ছড়িয়ে আছে। একটা ইতিহাসে প্রেক্ষাপট আছে। ৭৬-এর মন্বন্তরের পর রামকান্ত মুখোপাধ্যায় এখানে এসে, তিনি বিখ্যাত সেই সময়কার জমিদার, তিনি এসে এখানে বসতি স্থাপন করেন এবং তার সঙ্গেই ঘাটিগাড়ে এখানে মুখোপাধ্যায় পরিবার। কালক্রমে দেখা গেল যে এটা একেবারে ব্রাহ্মণদের এলাকা হয়ে গেল, অর্থাৎ মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায় এবং সর্বশেষে বন্দ্যোপাধ্যায়। আমাদের আজকের এই কাহিনীর নায়ক যিনি, তিনিও বংশানুক্রমিকভাবে এখানেই লালিত। এই বালিঝুরি গ্রাম থেকে উঠে আসা এই সেই নদী, যেই নদীর ধারে বসে তিনি এবং তার দাদা, যিনি পরবর্তীকালে রাজ্য সরকারের সর্বোচ্চ প্রশাসনিক পদ অলঙ্কৃত করেছেন, এখনও রাজ্য সরকারের সঙ্গে জড়িত, এই দুই ভাই মিলে তাদের ভবিষ্যৎ স্বপ্নের এখানে বসে তাঁত বুনতেন। মফস্বল শহর থেকে উঠে আসা এক তরুণ, আবার বলি আমাদের কাহিনীর যিনি নায়ক, সেই অঞ্জন বন্দ্যোপাধ্যায় শহর যুদ্ধে গিয়ে তার নায়ক হওয়ার যাবতীয় সংঘর্ষের উপাদান সংগ্রহ করে নেন এখান থেকে। সেটা তার আধ্যাত্মিক চেতনা হোক, সাংস্কৃতিক চেতনা হোক, সবাইকে মিলেমিশে নিয়ে থাকার দক্ষতা হোক, এই সব কিছুর প্রেক্ষাপট এই গ্রামটা। তাই হয়তো আজ থেকে ১ বছর আগে তার আকস্মিক বিদায়ের পর চিতাভস্ম বিসর্জনের সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে এই টুমুনি নদীকেই বেছে নেন তার দাদা আলাপন বন্দ্যোপাধ্যায়। আর কি হয় জানেন তো, যখন এরকম কোনো শহর থেকে উঠে আসা কোনো তরুণ লড়াই করতে করতে শহরে গিয়ে নায়কের জয়মাল্য পরে, তখন অনেক সময় তার সম্পর্কে সেই রূপকথার গল্পের রাজকন্যা রাজপুত্রের মতো বলা হয়, অ্যান্ড দেন দে লিভড হ্যাপিলি দেয়ার আফটার। মানে কি? মানে সে এবং তার উচ্চাকাঙ্ক্ষা, যেটা সে জয় করেছে, তারা শান্তিতে সহবাস করে, কালাতিপাত করে। কিন্তু আমাদের এই গল্পের শেষটা সেরম হয়নি। আমাদের এই গল্পের পরিণামটা ট্র্যাজেডিতে পর্যবেসিত হয়েছে। যে মফস্বল শহর থেকে লড়াই করতে করতে আজকে একটা উচ্চকিত বৃত্তে গিয়ে অঞ্জন বন্দ্যোপাধ্যায় জীবনের সবচেয়ে প্রতিষ্ঠা পান, জি ২৪ ঘন্টা এডিটর হিসেবে আবার ফেরত আসেন। নমস্কার, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়। জি ২৪ ঘন্টায় আপনাদের সবাইকে নতুন বছরে স্বাগত জানাই এবং স্বাগত জানাই নতুন জি ২৪ ঘন্টার এই রূপে, নবরূপে, নবভাবনায় আবার এসে গেছি আমরা, আপনাদের সেই পুরনো সঙ্গী, সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাসের জায়গাটা নিয়ে। এবং ৪ মাস অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেন। কে জানতো তার রথচক্র যে মেদিনী গ্রাস করবে এই বাংলারই কোনো মফস্বল শহরে। তিনি ভোটের জন্য গরমাগরম অনুষ্ঠান করতে গিয়ে হাজির হলেন একবার পুরুলিয়ায়, একবার চলে গেলেন ঝাড়গ্রাম। বিভিন্ন জায়গায় গিয়ে কি করলেন, এই যে বললাম প্যাশন এবং উচ্চাকাঙ্ক্ষাকে তাড়া করা। তিনি শো করতে করতে মাস্কবিহীনভাবে ঢুকে পড়লেন জনতার মধ্যে, কারণ তিনি তো জনতার ওপিনিয়ন চান, তিনি তো জনতার প্রতিনিধি, তিনি তো নির্দিষ্ট কোনো নায়ক নন, তিনি জনতার প্রতিনিধিত্ব করেন টেলিভিশন বাক্সে এবং তাদের কাছ থেকে সরাসরি জানতে চান। সেই সময় তার খেয়ালই ছিল না
যে তিনি কবচ কুণ্ডলহীন। সেই সময় তার মনেই হয়নি, তার ভ্যাকসিনেশন হয়নি, তার কোনো প্রতিরক্ষা নেই, তার কোনো মাস্ক নেই। উনি বলছেন এমএলএ করেনি। শুনতে পেলেন? কিন্তু ওই যে বললাম যে যখন একজন মানুষ তার প্যাশনকে তাড়া করে এবং প্যাশনের সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছতে চায়, তখন অনেক বিপদ আপদকে সে গ্রাহ্য করে না। তাই বালিছড়ি গ্রামের অঞ্জন বন্দ্যোপাধ্যায় তার বৃত্তটা সম্পূর্ণ হলো আবার সেই বালিঝুড়িতেই ফেরত এসে এবার ফেরত এলো কি না তার চিতাভস্য। কিন্তু কি হলো, অকালে চলে গেলেন ঠিকই অঞ্জন, কালের মন্দিরা হয়ে গেলেন। সমাজ ভেঙে পড়ল তার চলে যাওয়াতে, এমনকি আজ 1 বছর পরেও তার অনুরণন সর্বত্র ভেসে বেড়ায়। আসলে যখন কোনো প্রতিভাধর মানুষ সমাজে তার কর্মকাণ্ডের বিস্তৃতি বিছিয়ে দেন, যখন তার মায়াজাল বিস্তার করেন, তখন কোথাও যেন সমাজের সঙ্গে তার একটা অলিখিত বোঝাপড়া হয়ে যায়। সমাজ এবং সভ্যতা তার নবীকরণ করেই চলে, তারা চায় আরও 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 আরও। আর যেই সেই আরোর জালটা হঠাৎ কেটে যায়, তখন তারা ভেঙে পড়ে। অঞ্জনের ক্ষেত্রে সেটাই হয়েছে। কিন্তু ওই যে বললাম, চলে গেছেন তো কি, কালের মন্দিরা হয়ে থেকে গেছেন সব সময়ের জন্য। দেখতে শুরু করি মোটামুটি বোধহয় 27th কি 28th ডে অফ ইলনেস থেকে। তারপরে 5-6 দিন মতো 7 দিন মতো বোধহয় ছিলেন। তারপরে তো হলো না 2 দিনের মধ্যে, তারপরে ভেন্টিলেটার, তারপরে হলো না একমো, সেসব উঠলো। একমোর এক্সপিরিয়েন্স যেটা হয়, একমো তো আমাদের 10 দিনের মধ্যে একমোতে তুলতে হয় এআরডিএস ডেভেলপমেন্টের। এবার ওনার ক্যালকুলেশনে এআরডিএস হওয়া মানে অক্সিজেন লাগা থেকে 10 দিনের মধ্যেই ওনাকে তোলা হয়েছে, কিন্তু ডিজিজটা ওনার ততদিনে প্রায় 30 দিনের, সেটা আর্লি ডিজিজ নয়। এবং এই জন্যেই আর কি মনে হয় বেরোয়নি। এবং এটা যে খুব স্ট্রেঞ্জ যে উনি কেন 3rd উইকে গিয়ে 22-23তম দিনে গিয়ে অক্সিজেন ফল করতে শুরু করলো, খুব স্ট্রেঞ্জ, কিছু বুঝতে পারিনি। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। এটা অঞ্জনের বাড়ির টেরেস। এখানে সারাদিন কাজকর্মের পর এসে এই যে দোলনাটা, এখানে অঞ্জন বসে, বলতে গেলে সারাদিন পরিশ্রমের পর একজন সাংবাদিক যখন বাড়ি ফেরে
তখন ওই যে সারাদিনের যে অত্যন্ত এনার্জিটা খরচ হয়, ফিরে এসে সে চায় যে কোথাও বসে তার নার্ভকে একটু বিশ্রাম দিতে। এটা ছিল সেই জায়গা যেখানে আরও গাছ রয়েছে এবং এইখানেও বিশ্রাম নিত। ইনফ্যাক্ট ও স্ত্রী আমায় বলছিলেন যে এই বাড়িটা কেনাই হয়েছিল ওই টেরেসের জন্যে, বাড়ির জন্য কেনা হয়নি, টেরেসের জন্য কেনা হয়েছিল, যেখানে একটা মানুষ, সাংবাদিকরাও তো যুদ্ধ করেন, সারাদিন বাইরে থাকেন, এই যুদ্ধের শেষে এসে তাদের ক্লান্ত, আহত, উত্তেজিত এবং আক্রান্ত স্নায়ুকে যাতে তারা বিশ্রাম দিতে পারেন, এটা ছিল সেই বিশ্রামের সেই উপত্যকা। আজকে এসে একটা অদ্ভুত লাগছে যে এই বাড়িটা আছে, ফ্ল্যাটটা রয়েছে, ওর প্রিয় কুকুর গুগলি রয়েছে, ওর স্ত্রী অদিতি আছেন, ওর মেয়ে বেঙ্গালুরু থেকে এসছে, এখন এখানেই থাকে, ওয়ার্ক ফ্রম হোম করছে, সবাই আছে। ওদের ছেড়ে অঞ্জন চলে গেছে এবং কি মর্মান্তিক, কি হৃদয় বিদারক যে আজকে 1 বছর পূর্ণ হওয়ার দিনে পরিবার এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা চলে যাচ্ছেন শহরের অন্য কোথাও, প্র্যাকটিক্যালি আত্মগোপনই প্রায় করছেন। কিন্তু এখনকার দিনে এমন সমস্যা প্রযুক্তির যে আত্মগোপন করতে চাইলেও আপনাকে আত্মগোপন করতে দিচ্ছে কে? নেটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কাছে পৌঁছেই যাবে কেউ না কেউ, কোথাও না কোথাও কেউ শোক প্রকাশ করবে, আবার ফিরে আসবে সেই যন্ত্রণাগুলো, আবার সেই আঘাতের জায়গায় আবার রক্তপাত শুরু হবে। বাড়িতে থাকবো না, কারণ প্রচুর ফোন, ওই মেসেজ, হোয়াটসঅ্যাপ আসবে তো এইসব নিয়ে। তো নেটটা অফ করে আমরা কলকাতার মধ্যে কোথাও একটা গিয়ে আমি, আমার মেয়ে, আমার 2 মেয়ে, একটা 4 পেয়ে একটা 2 পেয়ে, তো ওদের নিয়ে একটা কোনো হোটেলে থাকবো। রোববার দিন আমরা প্রতিদিন বাজার করে একসঙ্গে চা খেতাম, বিভিন্ন সামাজিক হোক, স্পোর্টস হোক, বিভিন্ন বিষয়ে আমরা কথা বলতাম এবং উনি আমাকে উপদেশ দিতেন কী করা উচিত, কী করা উচিত নয়, কীভাবে বর্তমান পরিস্থিতিতে কেমন চলা উচিত। উনি এমনভাবে বলতেন, তো আমার অন্তত কখনো মনে হয়নি উনি এত বড় মাপের সাংবাদিক বা ওনার ফ্যামিলি এত এত বড়, এত শিক্ষিত ফ্যামিলি, হয়তো শিক্ষিত ফ্যামিলি বলেই এত বেশি নম্র। সাংবাদিকতার ডিপার্টমেন্ট থেকে যেই আমাদের স্মরণিকার গেটে ঢুকতেন, তখনই সম্পূর্ণ একটা অন্য ধাতের মানুষ, একদম আমাদের সাধারণ মেম্বার, সাধারণ প্রতিবেশী, আমাদের একদম কাছের লোক, সেইভাবেই উনি আমাদের সাথে মিশতেন। আমার এখন যেটা হয়েছে, আমি মানে অনেকে বলছে সময়ের সঙ্গে সঙ্গে সব ভুলে যাবি বা একটা সান্ত্বনা আসবে, বাট আমি সেটা চাই না। আমি চাই ওই যন্ত্রণাটা আমার মধ্যে খুব থাকুক, যন্ত্রণাটা ভীষণ টাটকা থাকুক, তাজা থাকুক, তাহলে আমি মনে হবে আমি অঞ্জনের সঙ্গে আছি। ওই যে যন্ত্রণাটা আমি ভোগ করছি এখন, সেটা যেন আমার সঙ্গে থাকে, তাহলে আমার মনে হবে অঞ্জন আমার সঙ্গে আছে। আবার দেখা হলে কি কথা প্রথম বলবেন? হাতের ওপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। নমস্কার, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়। আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনার রায় শুরু করবো, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। আমরা যখন সেই অর্থে কাজ শুরু করিনি, তখনও কিন্তু দেখেছি টেলিভিশনে
অঞ্জনদার তৈরি আপনার রায় অনুষ্ঠানটি। অঞ্জনদা কিন্তু আমার কাছে আমার তো মনে হয় একজন পথিকৃৎ, একটা মিরাকল আশা করছেন ইত্যাদি ইত্যাদি। অঞ্জনদাকে দেখেছি কিন্তু মোটামুটি একটা নিরপেক্ষ অবস্থান চিরকাল বজায় রেখেছেন এবং সকলকেই একই রকম শানিত প্রশ্ন করেছেন, সে যে দলেরই হন না কেন। ট্রেনি এমএলএ, ট্রেনি এমপি, ট্রেনি জার্নালিস্ট দুটো কি এক পংক্তিতে বসার যোগ্য হয় ব্রাত্য? ওনার মধ্যে একটা বন্ধু আছে, ওনার মধ্যে একটা দাদা আছে, ওনার মধ্যে একটা আপনজন আছে, ওনার মধ্যে একজন শিক্ষিত ব্যক্তি আছেন। আপনার সঙ্গে যোগসাজশবিহীনভাবে পুলিশ ঢুকতে পারতো না এবং সেটাই নাকি হয়েছিল, বলবেন, এক্সপ্লেন করবেন একটু প্লিজ। উনি কাউকে আক্রমণ করতেন না, সবাইকে বন্ধু হিসেবে ভেতরে ঢুকে যেতেন, দুঃখটাকে শুষে নিয়ে প্রকাশ করতে বাধ্য করাতেন। এটাই ছিলেন অঞ্জনবাবু। এই অভাবটা বোধহয় আর পূর্ণ হবে না। সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে এইভাবে মনে রাখি যে সামাজিক অন্যায়কে মূল স্রোতের মিডিয়ায় নিরপেক্ষভাবে দেখার চেষ্টা অঞ্জন করেছেন। নমস্কার, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অঞ্জন চলে যাওয়ার পর আর কখনো জি 24 ঘন্টার দিকে চোখ গেছে না? দেখতে ইচ্ছে করে না? দেখতে তো ইচ্ছে করেই। আমি আসলে কেবল কেটে দিয়েছি, আমি কোনো চ্যানেলই দেখি না, তবে ওই আর কি এসে যায়, ফোনের স্ক্রিনে এসে যায়, আমি বন্ধ করে দিই। এবং আমার কাছে বাড়িতে তো সমস্ত কর্নারই আমার কাছে পেনফুল, একটা কর্নার নেই অঞ্জন নেই যেখানে ছিল না। যেটা রাস্তায় বেরিয়ে হচ্ছে, প্রচুর হোর্ডিং আসে নতুন নতুন নিউজ চ্যানেলগুলোর, এবং যে দুটো নিউজ চ্যানেলেও এবিপি ডিজিটাল ছেড়ে দেওয়ার পরে এসেছিল, ভীষণ এক্সাইটেড ছিল, বহুদিন ধরেই ওর ইচ্ছে ছিল, মানে ও খুব ভালোবাসতো। তো সেই দুটি চ্যানেলের হোর্ডিং থাকলে আমি সেটা আমার কাছে খুব পেনফুল, আমি তাকাই না। আমি যখন বুঝে গেছিলাম যে এই অঞ্চলগুলোর হোর্ডিংগুলো আছে, আমি তাকাতাম না, কারণ যে মুখটা জল করা উচিত ছিল সেই হোর্ডিং দুটোয়, সেই মুখটা আর নেই, মিসিং। বিরতির পক্ষ দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকো 24 ঘন্টা। অঞ্জন এইখানে প্রতি কালী পুজোয় রাতের পর রাত ঠিক এইখানেই কাটিয়েছে। আমাদের ছোটোবেলায় যাত্রাপালার আসর বসত, ধর্মরাজের গান হতো, বহু বৈষ্ণব লীলা গান, কীর্তন গানও হয়েছে। এই মন্দির তলে সেই সব কীর্তনের আসরে, সেই সব যাত্রাপালার মধ্য দিয়ে 50 জন ভাই 10 জন বোন একত্রে যেখানে ভাইফোঁটা হতো, সেই বড় বৃহৎ কৌম পরিবারের মধ্য দিয়ে উঠে এসেছিল বলেই হয়তো পরবর্তীকালে বাল্যের রসদ, কৈশোরের বেড়ে ওঠার উপাদান অনেক সহজে সংগ্রহ করে নিতে পেরেছে বলে অনুমান করি জীবনের এই বহু রঙা বৈচিত্র্যের ভাণ্ডার থেকে। চতুষ্পার্শ্বে বহু কাব্য, সঙ্গীত প্রভৃতিরও চর্চা হতো। অঞ্জন এটার রস এত বেশি নিত এবং আমরা পরিবারের সকল ভাই বোন, আমার এখানেও বহু দাদা জ্ঞাতি গোষ্ঠী, কাকা জ্যাঠা আছেন, সকলে মিলে এই যে একটা, যেটা বারবারই বলছি, রঙের পসরা পেয়েছিলাম, আমার মতে সাহিত্যে, জীবনে, সাংবাদিকতায় অঞ্জন যে রস পেয়েছে তার বহু প্রোগ্রামেও বারবার এই সব কথা ফিরে আসতো। তার জন্য আমি এই পাবলিক স্পেসকেই কারণ ঠাওরাবো। এই যে মণ্ডপের সামনে কালী ও ধর্মকে মিলিয়ে এতগুলো পরিবারকে সংহত করে আঙিনায় গড়ে ওঠে যে জনজীবন, সেই জনজীবন বাল্যকাল থেকে
আত্মস্থ করলে তবেই হয়তো জীবনকে বহুবর্ণ রূপে দেখা সম্ভব হয়। এটা কি একটা আত্মিক শক্তিও ওই কালী ধর্ম থেকে ও অবচেতনে আরোহণ করেছিল বলে মনে হয়, সংগ্রহ করেছিল? আমার ধারণা একেবারেই ঠিক। বিভিন্ন জায়গায় আমাদের এই মা কালীর ছবি থাকতো ফোনে, কম্পিউটারে, এবং প্রত্যহ সকালে বা সন্ধ্যায় অন্তত 2-3 বার কথোপকথনে এই মায়ের কথাই যে ফিরে ফিরে এসছে, তাতে শুধু যে আমরা বাল্যের সাথে রিলেটেড থাকতাম তা নয়, বাল্য আধ্যাত্মিক শক্তি যেটা আপনি বললেন, মাতৃশক্তি, এবং আমি বলবো বিশ্ব প্রকৃতি জোড়া যে বসুন্ধরা শক্তি, তার সঙ্গেও হয়তো তার যুক্ত থাকতে সুবিধে হতো বলে অনুমান করি। যখন উনি আসতেন, এই বিশেষ করে কালী পুজো বা অন্য সময়, সে সময় আমাদের বাড়িতেই থাকতেন। অবারিত দ্বার ছিল, আমার বাবা ছিলেন স্বর্গীয় ব্রজগোপাল বন্দ্যোপাধ্যায়, সেখানে অবারিত, সেখানে আলাপনবাবু থাকেন, অঞ্জনবাবু থাকেন, এবং তারা অঞ্জনবাবু আসতেন কালী পুজোতে সারা রাত ওই মন্দিরটাতেই বসে থাকতেন, এবং আমরা গল্প করতাম এবং আমাদের বাড়িতে বসে খাওয়া দাওয়া করে কালী পুজো রাত্রে উনি আনন্দের সাথে গ্রামের মানুষের সাথে, শুধুমাত্র পরিবারের সাথে নয়, প্রত্যেকটা গ্রামের মানুষকে ডেকে ডেকে বসিয়ে পাশে বসিয়ে গল্প করতেন, আনন্দের সঙ্গে কাটাতেন। এটুকু আমরা বলতে পারি অঞ্জনদা সত্যিই আমাদের একজন খুব প্রাণের মানুষ, আমাদের গ্রামের হৃদয়ের মানুষ, আমাদের পরিবারের একটা দিক। এই নিজেদের পুরনো গ্রামে ফিরে, নিজেদের বসত ভিটে যেটাকে বলা যায়, ফিরে অঞ্জন মৃত্যুর 1 বছর বাদে ফিরে কি মনে, অনুভূতিটা কীরকম? আমরা একসঙ্গে একখানা নদীকে শেয়ার করতাম, তার নাম টুমুনি। আমরা সবাই মিলে একসঙ্গে একটা পুকুরকে শেয়ার করি, যার নাম কালী সায়র। এই যে শেয়ারিং, এই যে সকলে মিলে এই নদীকে, এই গ্রামকে, এই সায়রকে, এই কালী মণ্ডপকে গ্রহণ করা, এইটা স্মৃতির পক্ষে একটা বড় সম্পদও যেমন বেদনারও। এই অসাধারণ সম্পদের উত্তরসূরি হয়েছিল বলেই তার বা যারা আমরা সবাই পেয়েছি এই সম্পদের উত্তরসূরিত্ব, তাদের সবার একটু সৃজনশীল হতে সুবিধে হয়। ব্যক্তি অঞ্জন খুব প্রাণবন্ত একজন ছেলে ছিল, খুব পপুলার ছিল, সবার সাথে ভীষণ মিশতে পারতো। প্রত্যেকের বাড়িতে বাড়িতে, আমাদের বাড়িগুলো ছেড়ে দিন আমরা তো ঘরে, এছাড়াও অনেকের বাড়িতে বাড়িতে ঢুকে সবার সাথে কী কেমন আছো, কী করছো, এই সমস্ত কুশল বিনিময় করা, এই করা ও করা, এটা একটা হবি টাইপের মতো হয়ে গিয়েছিল। যে কোনো সময় আসুক না কেন, এই তো কিছুদিন আগে এসেছিলো, মারা যাওয়ার কিছুদিন আগে এসেছিলো, তখনও ওরকম আনন্দ করে এই বাড়িতে কিরে কী করছিস না করছিস, সবাই প্রায় মানে বন্ধু টাইপের হয়ে গেছিলো। ওখানে খুব হাসি খুশি ছেলে ছিল, প্রচণ্ড হাসি খুশি ছিল। সম্পর্কটা এত নিবিড় ছিল যে সেটাকে কোনো বিশেষ নাম দিয়ে বাঁধা যাবে না, যে খুড়তো জেঠতো ভাই, এগুলোর থেকেও প্রাণের ভাই। এক কথায় বলতে গেলে বাপ্পাদাকে তো অত সহজে পাওয়া যেত না, বাপ্পাদাকে তো সবসময় আমরা পেতামও না। একটু সময়ের জন্য পুজো, একদিন মাঝে হয়তো হঠাৎ করে কোনো সময় পুজো দেওয়ার জন্য বা এইদিকে কোথাও কাছাকাছি এসছেন, একবার গ্রামের ছোঁয়া নিয়ে যাবেন। বাপ্পাদার আসা মাত্রই গ্রামে, তার আগে ফোন হয়ে যেত, আসছি গ্রামে, তোরা সবাই থাকিস। আসার পর পুরো যুব সম্প্রদায়টা ওই 1-2 ঘন্টার মধ্যে এতটা বুস্ট আপ হয়ে যেত, এতটা বেশি এনার্জেটিক হয়ে যেত, যেন 1 বছরের রসদ ওই 10 মিনিটের মধ্যে আমরা পেয়ে যেতাম। বাপ্পাদা এরকম বেশি প্রাণচঞ্চল ছিলেন আমাদের কাছে। অঞ্জন আমাদের পরিবারের সবথেকে ছোট ভাই। খুব মজা হতো, আমরা এই কাকা আর বাবার ছেলেরা মিলে 5 জন। তা অঞ্জন এই পঞ্চপাণ্ডবের মধ্যে ও যখন প্রথম চলে গেল, সব থেকে ছোট, তখন আমাদের মন তো ভেঙে গেলই। আর স্মৃতি যেটা, সেটা মনে হয় যে ওর ওই প্রাণবন্ততা, এই প্রাণবন্ততার একটা উৎস আমি মনে মনে ভেবেছি, সেটা কিন্তু একটা অদ্ভুত ধরনের ভালোবাসা, যার প্রয়োগটা সামাজিক কিন্তু উৎসটা আধ্যাত্মিক। এই ওর প্রাণবন্ততা কথাই সব থেকে বেশি মনে হয় আর কি।
অঞ্জন ছোটোবেলায়ও যেমন গ্রামের সাথে ওতপ্রোত ছিল, আমার মনে হয় যত বড় হয়েছে শহরে থেকেছে, অনেক দায়িত্বপূর্ণ কাজ করেছে, কিন্তু ওর সাথে যখন ব্যক্তিগত কথা হয়েছে ও শুধুমাত্র বালিজুড়ির স্মৃতিচারণই করেনি, বালিজুড়ি যে ওর মনে কতখানি দৃঢ়ভাবে আসন পেতে বসে আছে সেটা কিন্তু প্রকাশ করেছে। আমার সাথে ব্যক্তিগত কথা অনেক হয়েছে, যেহেতু আমি সবথেকে বড় আমাদের এর পরিবারের মধ্যে, সেই জন্য অনেক কথা বলেছে। এমনকি যখন টেলিফোনে কথা হতো তখন কিন্তু বালিজুড়ির কথা আসতোই, বালিজুড়ির যে ডায়ালেক্টের যে অ্যাকসেন্ট সেটা পর্যন্ত ও সবসময় আমার সাথে বলেছে। আমি একটা ছোট ইনসিডেন্টের কথা বলি। আমাদের দুর্গাপূজার থেকে কালী পূজা বেশি ইম্পর্টেন্ট। তো কালী ইম্পর্টেন্ট বলতে এখানে লৌকিকভাবে কালী পূজা আমরা বেশি উদযাপন করি, আরও অনেক বেশি ধুমধামের সঙ্গে সাড়ম্বর উদযাপন। তো দুর্গাপূজায় আমাদের গ্রামে বিজয়ার যে উৎসব সেটা কিন্তু খুব জমকালো করে হয় না, কালী পূজায় হয়। তো যখন দুর্গাপূজার বিজয়ার পর আমাকে ফোন করতো, বলতো দাদা, প্রথমেই বলতো দাদা এটা কিন্তু আমাদের লয়, এই বিজয়াটা আমাদের লয়, আমাদের কালী পুজো, তবুও বিজয়ার প্রণাম লিও, এইভাবে ও বলতো আর কি। অঞ্জন এখানে বসে থাকতো, ও খুব মিশতে পারতো। আমরা হয়তো কেউ কেউ মিশতে পারি, কেউ কেউ মিশতে পারি না। অঞ্জন খুব মিশুকে ছিল। যখন আপনাদের চ্যানেলের অ্যাঙ্কার হয়ে এসে সে এখানে জনপ্রিয় একজন সাংবাদিক হিসেবে বসে থাকতো, চারপাশে বহু দর্শক, বহু উৎসুক শ্রোতা, তারা জানতে চায় কীরকমভাবে জনজীবন চলে। ধীরে ধীরে নিজেকে প্রায় যেন এই প্রাঙ্গণে দাঁড়িয়েই সে একটা বড় বটগাছের মতো ছড়িয়ে দিত। অঞ্জনের কথা মনে করলে সম্ভবত আমি ব্যক্তিগত না, আমার মনে হয় গ্রামের সকলেই এক কথায় বলবে ভুলি নাই। এই গ্রামে এলেই শহর একটু ভুলে যায়, পেশাও একটু ভুলে যায়, পড়াশুনোর ক্ষেত্রেও একটু ভুলে যায়। এই সব ধুলো মাটিতেই আমরা বড় হয়েছি। সেজন্য এখানে এলে প্রতি মুহূর্তে মনে হয় যে সত্যি এই সব জায়গাতেই বোধহয় কেউ কাউকে ভোলে না, এই সব জায়গাতেই মানুষ মানুষকে ধরে রাখে। এবং অমাবস্যার রাতে, প্রতি অমাবস্যার রাতে অঞ্জন যে এখানে ছুটে ছুটে আসতো, আমরা সবাই যে এখানে মিলিত হতাম, তার বোধহয় মূল কারণ এখানেই আধ্যাত্মিক ও ভৌত দুই অর্থেই এই মাটির একটা বাস্তবিকই অন্য টান সে অনুভব করতে, এবং আমি বিশ্বাস করি তার কারণও ছিল। ছোট্ট বিরতির পর এই আলোচনায় স্বাগত থাকুন 24 ঘন্টা। চলে যাওয়ার পর এই যে অসম্ভব সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া হলো, সেটা সাধারণত ভাবাই যায় না। ও কি সত্যি কালের মন্দিরা ছিল? হ্যাঁ, এরকম প্রচুর আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। মানে ধরুন রাজস্থানে বেড়াতে গেছি, ওকে নিয়ে যেতেই পারছি না, কারণ বাঙালি প্রচুর টুরিস্ট, তারা ঘিরে ধরেছে, ও বেচারা যেতেই পারছে না, দেখতে যেতে পারছে না। পুরীর বিচে প্রচণ্ড অবস্থা খারাপ। এমনকি বিদেশে যখন আমরা গেছি, কোনো বাঙালি রেস্টুরেন্টে গেছি, ওকে কিন্তু ঠিক চিনে নিয়েছে একদম। মানে আমি বুক ফেয়ারে গেলে তো মানে আমরা ওর সঙ্গে আর ঘুরতামই না, আমি তিতলি আলাদা, ওকে আলাদা। আমরা বিরক্তও হতাম যে কিরে বাবা, একটা দিন এসছি, একটু আমরা একসঙ্গে ঘুরি। তো আমি মপড কথাটা উচ্চারণ করব না, মপটা যায় না, কিন্তু ভিড় হয়ে যেত। এবং ওর একটা অরা ছিল যেটা ও ভীষণ আকর্ষণ করে নিত। যে কর্নারেই থাকুক, ওকে ঠিক ওর চারপাশের লোক চলে আসতো। ওর কথা বলা হোক বা শুধু ওর যে অনস্ক্রিন ওর থাকার জন্য শুধু নয়, ওর একটা যে চার্মিং পার্সোনালিটি ছিল, সেটার জন্য বহু লোক অ্যাট্রাক্টেড। চলে যাওয়ার পর এই যে মানুষের প্রতিক্রিয়া, সেটা দেখে কি মনে হয়?
আমার কাছে নতুন কিছু লাগে না, আমি জানতাম, কারণ আমি চলে যাওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে আমার মাকে জানিয়ে দিই, কারণ আমি জানি যে মা ফেসবুকে দেখে রাত্রিবেলার দিকে, এবং মা ওখান থেকে জানলে খুব অসুবিধা হবে, কারণ আমি জানি ফেসবুক ভরে যাবে। আজকে অঞ্জন জীবিত থাকলে এই 1 বছর ধরে যা হলো বা আমরা এখানে শুটিং করছি দেখলে কি বলতো, মজা পেত? প্রচণ্ড মজা পেত, আমাকে ভীষণ খেপাতো যে আমি কখনো, মানে আমি 12 বছর কাজ করেছি, আমার কোনো সেলিব্রিটির সঙ্গে কোনো ছবি নেই, আমি বহু লোকের সঙ্গে কাজ করেছি। তোমার বাড়িতে কখনো ক্যামেরা ঢোকে না, একদম বাড়ি মানে বাড়ি। তো দু ভাইতে কি মিল আলাপন অঞ্জন? বাবা, দাদা ভাই তো ওর কাছে সব, মানে আমরা বিয়ের পরে যে বাড়িটা গিয়ে থাকতে শুরু করলাম ফ্ল্যাটে, সেটা দাদা ভাইরাও আগে ছিল। তো যখন আমি গল্পেই বলছি, যখন মানে জিনিসপত্র রাখার পজিশনগুলো হচ্ছে, তখন আমি যখন একটু অন্যরকম করার চেষ্টা করছি, বলে না দাদা ভাইরা এখানে রাখছে, মানে দাদা আমাদের এখানেই বুককেসটা রাখতে হবে, এটাই বেস্ট। দাদা ভাই রেখেছিল এখানে বুককেস, সুতরাং আমি এখানেই বুককেস রাখবো। এবং দাদাভাইকে সমস্ত জিনিস জানাতো। দাদাভাই ওর বন্ধুর মতো ছিল, বন্ধু, ফিলোসফার, গাইড। একই রকম সিনসিয়ার দুজনে, প্রচণ্ড সিনসিয়ার, প্রচণ্ড অনেস্ট কাজের প্রতি, এবং প্যাশনেট, এবং ভীষণভাবে পরিবারের প্রতি প্রচণ্ড টান। তার সঙ্গে আপনি যদি দুজনকে, আপনি যদি অঞ্জনের সঙ্গে কথা বলেন মনে হবে আপনার দাদাভাই কথা বলছে, দাদাভাইয়ের সঙ্গে কথা বললে মনে হবে অঞ্জন কথা বলছে। মানে আমার মেয়ে অঞ্জন চলে যাবার পরে জেঠুর সঙ্গে কথা বলতে গেলেই কেঁদে ফেলতো। জেঠু বলছে মানে মনে হচ্ছে, মানে যদি চোখ বন্ধ করে তাকে বাব্বি বলছে মনে হবে। এটা আমরা সবাই জানি, মানে আমরা সবাই বুঝি। এই যে সুভাষচন্দ্র সেদিন এসেছিলেন, এই জেস্টারটা কিরকম? সৌমি ফোন করেছিল 24 ঘন্টা থেকে, এবং আমাকে বললো যে সুভাষচন্দ্রজি আসছেন, চেয়ারম্যান স্যার। তখন আমি মানে সত্যিই খুব ইয়ে হয়ে গেছিলাম, মানে আমি ভাবতে পারছিলাম না উনি আমার সঙ্গে দেখা করতে আসছেন, যিনি এরকম একটা সাম্রাজ্যের সম্রাট। তো এবং উনি এলেন আমার অফিসে, আমার যে চেম্বারটা সেটা বহু দূরে, দোতলায় লিফট নেই, দোতলায় উঠতে হয় বেশ কর্নারে। তো আমি তখন নিচে, আমাদের তো এটা একটা ট্যুরিস্ট প্রপার্টি, তো আমি আমাদের রেস্টুরেন্টে গিয়ে বসিয়েছিলাম, এবং উনি টেবিলে জাগ ছিল, উনি জাগ থেকে জল খাচ্ছিলেন, আমি আমার মিনারেল ওয়াটার এনে দিলাম, এবং আমি বললাম আপনি কফি? মানে না, একদম প্লেন দুধ চা দিয়ে মশলা টি আমাকে খাওয়াও। সেটা খাওয়ালাম। উনি আমার সঙ্গে কথা বলতে লাগলেন, তারপরে বললেন যে আমরা এমন কিছু করতে পারিনি, কিছু আমরা সবটাই আপনারাই করেছেন। আর তারপরে উনি বললেন যে कुछ चाहिए होगा तो कोई हेल्प, कुछ सपोर्ट चाहिए होगा तो मुझे फ़ोन करना डायरेक्ट। তখন আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই করবো, তবে আমার যেটা চাই সেটা তো আর কেউ দিতে পারবে না। তখন উনি সেটাকে অ্যাপ্রিসিয়েটও করলেন, বললেন যে সেটা ঠিক, একসঙ্গে। উনি বলছেন এমএলএ করেনি। উইদাউট মাস্ক যখন নেবে এসেছিল, সেই রাতে যখন আমার মেয়ে তিতলি যখন রাত্রিবেলা ফোনে প্রচণ্ড বকাবকি করছিল, তখন অলরেডি হয়ে গেছে, আমরা তো টিভিতে দেখেছিলাম, তো ওর মাও তো বেঁচে ছিলেন। তো কারুর মুখটা মনে পড়লো না যে এরা আছে আমার মুখ চেয়ে? সেটা তো একটু ভাবলে বোধ হয়, মানে প্রফেশন, প্যাশন সবই তো আছে, প্যাশন তো এদিকেও ছিল। সব মিলিয়ে কি মূল্যায়ন হবে মিডিয়ার একজন প্রাক্তন কর্মী হিসেবে, এবং মিডিয়ার একজন টপ প্রফেশনালকে কি মূল্যায়ন করবে? কারোর কোনো ফেভার ছাড়া কোনো নেটওয়ার্ক তৈরি করা ছিল, তো কোনো নেটওয়ার্ক ছিল না, মানে ও কারোর সঙ্গে কোনো যোগাযোগও রাখতো না বিশেষ, খুব খারাপ ছিল। কিন্তু ও নিজের যোগ্যতায় নিজেকে ভেঙে চুরে সারাক্ষণ তৈরি করে গেছে। মানে যখন প্রিন্ট থেকে অডিও ভিজুয়াল এলো, অডিও ভিজুয়াল থেকে ডিজিটালে এলো, ডিজিটাল থেকে আবার অডিও ভিজুয়াল এলো, প্রত্যেকটা রাস্তা ও নিজে তৈরি করে, নিজেকে ভেঙে চুরে নতুন করে শিখে নিজেকে তৈরি করেছে। সেটা অঞ্জনের যে উত্তরসূরি যারা আছেন তাদের কাছে অনুসরণযোগ্য, এবং যারা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুজনেই, পুরো মানে ভারতবর্ষের মিডিয়ার জন্য। বদলায়নি শুধু সত্যের রং, সাংবাদিকতার পুরনো শিক্ষা, যা ঝুঁকতে দেয় না, বিক্রি হতে দেয় না আত্মাকে।
বছর কোভিডে বেশ কিছু নামী সাংবাদিক মারা গেছেন, তবুও আমরা আলাদা করে অঞ্জন নিয়ে বারবার করে কথা বলছি কেন? বলছি দুটো কারণে। এক, অঞ্জন সাংবাদিকতার 3টে ফরম্যাটেই একই রকম সফল। প্রথমে প্রিন্টে সফল, তারপরে যখন ও আনন্দবাজার ডিজিটালে গেল 5 বছর কাজ করলো, সেখানে একই রকম সফল, এবং টেলিভিশনে তো সফল, সেটা সবাই জানেনি। ইনফ্যাক্ট আমরা বলতাম যে আনন্দবাজার ডিজিটালে, আনন্দবাজারের তিনি প্রাক্তন মুখ্য সম্পাদক অভিক সরকার, তিনি সবসময় একটা অমল দত্তর মতো মনোভাব থাকতো। এটা নিয়ে অঞ্জনের সঙ্গে বহুবার হাসাহাসি হচ্ছে যে নিজের টিমে থাকলে ভালো, অন্য টিমে গেলে খারাপ। একদম অমল দত্ত, অর্থাৎ বাইচুং নিজের টিমে থাকলে বাইচুং এশিয়ার সেরা, অন্য টিমে গেলে চুংচুং। অমলও নিজের টিমে থাকলে ভারত সেরা ডিফেন্ডার, অন্য টিমে চলে গেলে শশা। অঞ্জন কিন্তু আনন্দবাজার ডিজিটাল ছেড়ে আবার 24 ঘন্টায় ফিরে আসার পরেও আমি একই সম্পাদককে বলতে শুনেছি যে এত ভালো লিডার তিনি তার 47-48 বছরের সম্পাদক জীবনে প্রায় দেখেননি। এবং অঞ্জন শুধু 3টে ফরম্যাটে সাফল্যের কথা বলছিলাম, এর সঙ্গে আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অঞ্জন কিন্তু ডাইড উইথ হিজ বুটস অন। ও কিন্তু কলকাতায় বসে থাকতে পারতো অনায়াসে, ও সম্পাদক হিসেবে ও টিমকে দিয়ে কাজ করাতে পারত। ও কিন্তু নিজে মাঠে নেমে হি লেড ফ্রম দ্য ফ্রন্ট, এবং ওই প্যাশনে ওর মাথাতেই আসেনি। সাংবাদিকতার প্যাশন এত উদ্যত, এত উত্তেজিত করেছিল যে আমার একটা মাস্ক দরকার, আমি ভ্যাকসিন নিয়ে নিই, এই চিন্তাগুলোই মাথাতে আসেনি। এই জন্যেই অঞ্জন হয়তো অনন্য এবং নিজের জীবন দিয়ে হয়তো দাম দিল, কিন্তু সাংবাদিকতার ইতিহাসে রেখে গেল একটা অদ্ভুত উজ্জ্বল একটা ফুলকি, যে ফুলকি সহজে যাবার নয়। স্মরণ অনুষ্ঠানগুলোতে আমরা যখন যাই তখন নানাভাবে চলে যাওয়া মানুষকে নানাভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কেউ কেউ শেষের কবিতার লাবণ্যর সেই চিঠির মতো বলে, মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। আবার কেউ জীবনানন্দর সেই বিখ্যাত কবিতাটা আওড়ায়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। অঞ্জনের জন্য কিন্তু কোনো কবিতা, কোনো লাইন কিছুই বলছি না, কারণ ও তো কোথাও যায়নি। ওর দেওয়া সাংবাদিকতার ফুলকিগুলো এত জীবন্ত যে এই যে চেয়ারে বসে ও কাজ করতো, সেই চেয়ারে, এই টেবিলে, এই ল্যাপটপে, এই ঘরের সর্বত্র এবং বাংলার সমস্ত নিউজ রুমে সেই ফুলকিগুলো ঘুরে বেড়াচ্ছে। কি করে বলি অঞ্জন মৃত? অঞ্জন এখানেই আছে, আশেপাশে আছে। শুনতে পাচ্ছ অঞ্জন? যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,